নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি বেহালা পূর্বের 144 নম্বর ওয়ার্ডে, যেখানে গত 2021-এ যে পৌরসভা নির্বাচন হয়েছিল, পৌরসভা নির্বাচনে যিনি বিজেপি প্রার্থী ছিলেন অনিন্দিতা ঘোষ, এখন আছি আমরা ওনার বাড়িতেই। 2026-এ পৌরসভা নির্বাচন প্রায় আসন্ন, উনি এবারও পৌরসভায় হিসেবে টিকিট পান। সেক্ষেত্রে উনি কী কী কাজ করবেন আগামী সময়ে এবং গত 2021-এ উনি যখন প্রচারে ছিলেন তার কিছু অভিজ্ঞতা উনি আমাদের সাথে শেয়ার করবেন। আবারও আমরা আপনার সাথে 2021-এ আপনি এই যে 144 নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হয়ে লড়াই দিয়েছিলেন এবং এবার 2026-এ প্রায় আসন্ন পৌরসভা নির্বাচন, কি মনে হয় এবারও কি আপনি প্রার্থী হিসেবে বিজেপির হয়ে লড়াই করবেন এই 144 নম্বর ওয়ার্ড থেকে? প্রথমেই তোমাকে নমস্কার, সবাইকে নমস্কার জানাই, অসংখ্য প্রণাম জানাই আমাদের প্রধানমন্ত্রী, বিশ্বসেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সহস্র প্রণাম জানাই। তার সাথে আমাদের যারা এই আজকে জয়ের দিন আমরা দেখতে পাচ্ছি, যার জন্যে শুভেন্দু দাকে, আমাদের মুখ্যমন্ত্রী, তাকেও করজোড়ে প্রণাম জানাই এবং আমাদের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য দাদাকেও আমরা প্রণাম জানাই আমি অন্তর থেকে। আর যারা উচ্চ নেতৃত্ব আছে, যারা প্রচুর দিন রাত এক করে সহযোগিতা করেছেন যে আজকে জয়ের জন্য, সবাইকে আমি প্রণাম জানাই। পার্টি যদি মনে করে, ভারতীয় জনতা পার্টি, যে আমাকে প্রার্থী করলে, মানে যদি ওনারা চায়, নিশ্চয়ই আমি তাহলে প্রার্থী হতে ইচ্ছুক। আর যেটা আমাকে বলছেন যে আগেরবার আমাকে প্রচুর সমস্যার মধ্যে সম্মুখীন হতে হয়েছে, যেমন আমি এখানকার বেহালা পূর্ব বিধানসভার 144 নম্বর ওয়ার্ডের প্রার্থী ছিলাম গত 2021-এ। তা যখন আমি প্রচারে বেরোই, আমি তো মহিলা একজন প্রার্থী ছিলাম, আর তখন আমাদের সরকার ছিল তৃণমূল। তার জন্যে আমাদের একটা ফ্ল্যাগ ধরতে গেলেও সেটা সাংঘাতিক একটা সিচুয়েশনের মধ্যে পড়তে হতো। তা আমি সকালে বিকেলে দুবেলাই আমি প্রচারে যেতাম। আমার যারা সহকর্মী ছিল, বেশিরভাগ মহিলারাই থাকতো, আমার বন্ধু বান্ধব, পার্টির কার্যকর্তারা থাকতো। তা এরকম একটা অভিজ্ঞতা কিছু শেয়ার করছি আপনাদের সাথে। আমি জোকা এরিয়া, যেমন পাত্রপাড়া, আমি যেখানে থাকি তার ঠিক উল্টো দিকের রাস্তায় পাত্রপাড়া, বেশ ওখানে 4খানা বুথ আছে। তা ওখানে আমরা যখন প্রচারে যাই, তা ওখানে আমাদের কাউন্সিলরেরই পাড়া, উনি ওখানে থাকেন। তা যখনই ঢুকলাম বলি, দিদি আপনি এখানে ঢুকবেন না। আমরা বললাম কেন? না এখানে দেবেন, এটা আমাদের জায়গা, বেরিয়ে যান। মানে রীতিমতো হুমকি দিচ্ছিলেন যিনি বাইক নিচ্ছিলেন। তারা বিভিন্নভাবে একদম ক্লোজলি এসে ভিডিও করে। জাস্ট একটুকু ইরিটেশন হচ্ছিলো আমার দেখে, সামনের মুখটায় আমার করে জাস্ট বাইক নিয়ে এরকম রাউন্ড মারছে। গলিটা ছিল খুবই ন্যারো, মানে একসাথে 3টে লোকও হাঁটা যায় না, যা সিচুয়েশন। রাস্তার অবস্থা প্রচুর নোংরা, চারিদিকে নর্দমা, ঠান্ডা পুকুরগুলোতে মানে একটু জল দেখা যাবে না, ময়লায় ভরপুর। তা সেখানে যাই হোক আমরা যাচ্ছি, আর তখন শীতকাল ছিল, বৃষ্টিও পড়ছিল। ওরা সারাক্ষণ রাউন্ড দিয়ে দিয়ে বেড়াচ্ছে, বেরিয়ে যান, রীতিমতো হুমকি দিচ্ছে। কিন্তু আমরা ভয়কে উপেক্ষা করে আমরা এগিয়ে চলেছি। আমি জানি যা হয়, আমি যখন প্রার্থী হয়েছি ভারতীয় জনতা পার্টির, আমাকে যখন পার্টি দায়িত্ব দিয়েছে, তো আমাকে যেভাবেই হোক মানুষের কাছে পৌঁছাতে হবে। যতটা পেরেছি আমি প্রচারে বেরিয়েছিলাম, রেগুলারই বেরিয়েছি। এরকম তো একটা ঘটনা হয়েছে। তারপরে আমাদের তখন সভাপতি ছিলেন সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয়া, তিনি যখন এসেছিলেন, সেম ওই পাড়া থেকেই অনেক বাজে বাজে কথা উঠেছিল। ইভেন অগ্নিমিত্রা পালদি, আমার প্রচারে উনি পালদি তখন মহিলা সভানেত্রী ছিলেন আমাদের বিজেপি রাজ্য মহিলা মোর্চা, উনিও আমার কাছে প্রচারের জন্য এসেছিলেন। আমি বলেছিলাম, তা উনি আসা, আমি যে আবাসনে থাকি নিচে, আমি একটা বন্দোবস্ত করেছিলাম যে ওনার বক্তব্য রাখার এবং পরিচয় করাবার জন্য, কিন্তু সেখানেও আমি করতে পারিনি। কিছু তৃণমূল দুষ্কৃতীরা সেখানে বাধা দিয়েছিল, যেখানে কিছু করা যাবে না। তো তার জন্য আমি নিজে পরিচয় করে বেরিয়ে গেছিলাম। সেটা খুবই মানে দুঃখের, খুব কষ্টের। ওনার মতন একজন মহিলা, এটা তো একটা অভিজ্ঞতা ছিলই। আমি পরপর অভিজ্ঞতাগুলো বলছি যেটা আমার সাথে হয়েছে। আর ভোটের দিন আমি মহিলা হয়ে আমি যখন সকাল থেকে বেরোই, ঠিক 3টের সময় বোতচারি যে স্কুলটা আছে আমাদের, ওটা হচ্ছে ঠাকুরপুর সংলগ্ন, ঠাকুরপুর স্কুল। ওটা ওই স্কুলে আমাদের বুথ ছিল দুটো। তো ওখানে যখন আমি মানে একটু পরিদর্শন ঘুরতে যাই, দেখতে যাই যে বোর্ডটা ঠিকঠাক পড়ছে কিনা, ম্যাক্সিমাম টাইমে ওখানেই সময় কাটিয়েছি। তো রীতিমতো আমাকে ধাক্কা দিয়েছে, ঠেলা দিয়েছে, বেরিয়ে যান। এবং ওখানে কেন আপনি দাঁড়িয়ে আছেন, ইভেন তৃণমূলের শাসক দল তখন আমাকে রীতিমতো শাসিয়েছে যে এক্ষুনি বেরিয়ে এখানে দাঁড়াতে পারবেন না। মানে এমন ধাক্কা দিচ্ছে যে মনে হচ্ছে না আমি একটা প্রার্থী, রীতিমতো এপাশ ওপাশ থেকে ধাক্কা দিচ্ছে। আর ওখানে যিনি প্রার্থী ছিলেন তার নাম দিয়ে, তার বাটন ছিল 3 নাম্বার,
এরকম দেখাতে দেখাতে ঢোকা হচ্ছে। যাই হোক, আমি যেহেতু মহিলা, আর আমাদের তখন সবে 2021-এ বিধানসভা হয়েছে, আপনারা জানেন প্রচণ্ড সাংঘাতিক সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, প্রচুর লোকের বাড়িঘর ভেঙেছে, প্রাণ নেওয়া হয়েছে, প্রচুর কিছু হয়েছে, অনেক লোক ঘর ছাড়া সবে সবে ফিরছে। তা আমাদের সরকার এখন 1.5 মাস হলো সবে এসছে, তো সেই কারণে অনেক লোক মানে পাশে থাকতে পারেনি, ভয়ের চোট। অনেকেই দিদি আছি বলে যেই দেখছে তৃণমূলের লোক তারা পালিয়ে যাচ্ছে, আসছি দিদি বলে, তাদের আর কোনো পাত্তা নেই। এগুলো তো সম্মুখীন হতো, মানে এরকম প্রচুর হয়েছে। লাস্টে এটা তো হলো একটা কথা, তারপরে ব্রতচারীর পাশে একটা জোকা গ্রামীণ স্কুল আছে একটু ভেতরে, সেখানেও 2টো বুথ আছে। সেখানে আমাকে একজন ফোন করে বলে, দিদি আপনি এক্ষুনি যান। আমার নাম্বার ছিল বাটন 1, আর আমাদের যে তৃণমূলে ছিলেন ওনার ছিল 3 নাম্বার। পুরো বাটন পুরো লটপট করছে, তৃণমূলের প্রার্থী শেফালি প্রামাণিক। হ্যাঁ, শেফালি প্রামাণিক। আমি যেই বাটন টিপছি ওটা কোনো কাজ হচ্ছে না, 3 নম্বর লাইটটা জ্বলছে। তো আমাকে কেউ একটা পাঠিয়ে ছেলে আমাকে এসে বললো, দিদি তুমি এক্ষুনি যাও। আমি সঙ্গে সঙ্গে গিয়ে যখন অবজেকশন করলাম, মানে আমাকে রীতিমতো ধুমকি দিয়ে মানে প্রায় গায়ে ধাক্কা দেওয়ার মতো আমাকে পুরো ঘিরে ফেলে ওখান দিয়ে বার করে দেওয়া হলো। তখন তো সাথে তো আপনারাও ছিলেন, দেখেছেন সিচুয়েশনটা কী। আর আমাদের পার্টির তখন এমনই অবস্থা ছিল, লোকে বেরোতে একটু ভয় পাচ্ছিল, কারণ তখনই মে মাসে বিধানসভাটা জাস্ট গেছে, সাংঘাতিক অত্যাচারিত হয়েছে সারা পশ্চিমবাংলা, পুরো ভয়ে ভীতপ্রদ। হ্যাঁ, পার্টির পতাকা ধরতে ভয় পেত। তো সেই সময় আমরা প্রার্থী হয়েছিলাম। যাই হোক, আমি একজন মহিলা প্রার্থী, কিন্তু আমি ভয় করিনি, কারণ আমি হচ্ছে বিজেপি পরিবারের থেকেই আমার জন্ম। আমার বাবা মা দুজনেই সক্রিয় কর্মী ছিলেন বিজেপি। তো সেই কারণে আমার একটা মানে পার্টিকে আমি রক্ত দিয়ে ভালোবাসি, ভেতর থেকে ভালোবাসি, কোনো নেই। মানে সে আগামী দিন আমাকে টিকিট দিক কি না দিক, কিন্তু একই রকম আমি কাজ করবো। কি মনে হয়, মানে কোথাও এবারেও যদি আপনি 2026-এও যদি বিজেপির প্রার্থী হিসেবে লড়াই করেন, লড়াইটা কি কোথাও সহজ হবে এবারে? মনে হয় অনেকটা সহজ হবে, কারণ সরকার তো আমরা গঠন করে ফেলেছি। প্রচার, বিশেষ করে প্রচারে প্রণাম জানাই, কারণ উনি না থাকলে হয়তো এই জয়টা আমাদের হতো না। তা সেই কারণে আমাদের এবার মনে হয় একটু ভালোভাবে আমরা কাজ করতে পারবো। আর অবশ্যই আমাদের বিধানসভার যিনি বিধায়ক হয়েছে, নতুন বিধায়ক, নববিধায়ক শ্রী শঙ্কর সিকদার দাদা, তাকেও প্রণাম জানাই। তিনি বিপুল ভোটে জয় হয়েছেন এখান থেকে, আর তিনি তো সহযোগিতা করছেন। কিন্তু আমাদের তো সরকার সবে 1.5 মাস হলো হয়েছে, ওনার পক্ষে তো সব কিছু প্রবলেম সলভ করা রাতারাতি, প্রচুর লোকের প্রচুর সমস্যা আসছে এখান থেকে। তা আমার মনে হয় কাউন্সিলর ভোটটা হয়ে গেলে, কাউন্সিলররা সহযোগিতা করলে উনি আরও দ্রুত কাজটা করতে পারবেন। আর একটা গল্প, মানে একটা জিনিস শেয়ার করছি আমি, যেটা হয়েছিল ঠিক ভোটে যখন আমাদের কাউন্টিং হলো, যখন ভোট গণনার পরে বাড়ি ফিরছি, 3 দিন এলাম, আমার সামনেই সব ক্যামেরা খুলে ফেলা হলো, ঠিক ব্রতচারী স্কুলে পুরো ঘিরে দেওয়া হলো। দিয়ে এমনভাবে আমার বড় বড় কিছু ব্যানার ছিল সে মানে রাজ্যে ভারতবর্ষে, ওনার মতো আমাকে জাস্ট তিলক কেটে গোপ দিয়ে এবং মোদিজির মতো দাড়ি মানে বিভৎস ছবি করেছিল নানান জায়গায়। মানে আমি যখন ফিরছি, ভোট গণনা একে তো হেরে গেছি, প্রচুর দুঃখ নিয়ে জয় বাংলার গান, সেটা ওরা জিতেছে, করতেই পারে, যে দল যেতে আমরাও করেছি এবার। কিন্তু আমরা কোনো অসভ্যতা আমি করিনি, কোনো গুন্ডাবাজি, আমাদেরকে খুব শান্তভাবে আমরা ভোটের জয়টাকে আমরা আনন্দ উপভোগ করেছি। সবাই বলছে, সারা পশ্চিমবঙ্গবাসী বলছে। তারা এত টিটকারি করছে, মানে গায়ে হাতটা দেয়নি, মিথ্যে কথা আমি বলবো না, গায়ে হাতটা দেওয়া ছাড়া সবই রকমই করেছে। মানে সবুজ আবিরটা মনে হচ্ছিলো আমার গায়ে ছুঁড়ে দেবে তারা। কিন্তু সেই দুঃখ নিয়ে আমি বাড়ি ফিরেছি। আর মানে আমি যেখানে যে আবাসনে থাকি, জেনেক্স বাইরে, তার বাইরে মানে আপনি একাধিক যেগুলো আমি পোস্টার মানে ব্যানারগুলো বড় বড় লাগিয়েছিলাম, সেখানে গোপ দাড়ি কিছু বাদ নেই। একটা ছেলের মতো আমাকে তৈরি করেছিল, কাদের মতো দাড়ি, নরেন্দ্র মোদীজির মতো দাড়ি লেগেছিল, নাড্ডাজির মতো ঠিক, মানে বিভৎস। সেটা আমি আমাদের যে রাজ্য দপ্তর আছে, কার্যালয়, তাদের আমি উচ্চ নেতৃত্বকে দেখিয়েছিলাম সেই ছবিগুলো। এখন নেই, 5 বছর আগেকার ঘটনা। সেটা আমার কাছে খুব দুঃখজনক। একটা মানুষ হার জিত তো আছেই, তাকে বিকৃত করবে কেন? আমরা তো করছি না। আমরা যে হেরেছে এখান থেকে, তাকে তো আমরা বিকৃত করছি না, এরকম রুচিটা হবে কেন তাদের? তো সেটা আমার কাছে খুব পেনফুল ছিল। আর এইসব সহ্য করতে না পারে আমার মাও তার 3 মাস বাদেই চলে যান, কারণ মার কাছে এটা খুব বেদনাদায়ক ছিল। তার মেয়েকে এরকম করে একটা বিভৎস রূপ করছে, সাজাচ্ছে, মা খুব, তারপর থেকেই মা 3 মাস বাদেই মা চলে যান। এটা তো ছিলই, মানে নানান রকম ওদের আরও প্রচুর ঘটনা ফেস করতে হয়েছে আর কি। মানে এই লড়াই আপনি গত 5 বছর ধরেই লড়াই করে চলেছেন। তা সত্ত্বেও আমি যে আমাদের এখানে প্রজাতন্ত্র দিবস বলুন, স্বাধীনতা দিবস, রাখি উৎসব, আপনার দোলযাত্রা, যা আমাদের ছোটোখাটো প্রোগ্রামগুলো আমার মানে আয়ত্তের মধ্যে করতে পারা সম্ভব, আমি মহিলা হয়ে সেগুলো আমি করি।
আমি 144 নম্বর ওয়ার্ডের মধ্যে আমি কিন্তু কোনো ভেতরে না, ওপেন ব্রিজ রোডে কিন্তু আমি প্রোগ্রামগুলো করি, যতটা আমার পক্ষে সম্ভব। আমরা যতটা আমার পারি আর কি নিতে, প্রোগ্রামগুলো আমি করি। ধন্যবাদ আপনাকে। এবারে আপনি আবারও পুনরায় যদি বিজেপির প্রার্থী হিসেবে লড়াই করেন, আপনার সাথে অবশ্যই আমাদের আবারও কথা হবে, দেখা হবে। অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ যে এই আমরা আলোচনা করলাম, যেন আপনাকে অশেষ ধন্যবাদ। অসংখ্য। এই মুহূর্তে 144 নম্বর ওয়ার্ডের জেনেক্স ভ্যালি থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া। Subscribe our channel. Press the bell icon.